লেখক চণ্ডীচরণ দাশের মাধবী কুঞ্জ। দূরে থাকায় দেখা সাক্ষাৎ না হলে কি হবে, স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে দীপঙ্করের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়নি। ফোন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত কথাবার্তা হয়, শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয়, হাসি ঠাট্টা গল্পগুজব চলে। সবাইয়েরই বয়স হয়েছে, চাকরি বাকরি কাজকর্ম থেকে অবসর নিয়েছে, কারো বা সাথী বিয়োগ ঘটেছে, কাউকে আবার সুগার প্রেশার চালসে এসে ভালোবেসে জড়িয়ে ধরেছে আমৃত্যু সঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে। তবে এসব সত্ত্বেও সবাই মোটের উপর সুখেই আছে। সবারই ছেলে মেয়েরা যোগ্য হয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, মা বাবাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে, কোনো কষ্টই নেই। যেমন কলকাতায় গড়িয়ার তমাল সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে বছর কয়েকের মধ্যে স্ত্রীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু ছেলে বৌমার আদর যত্ন তার সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। বলে দুজনে বাবা বলতে অজ্ঞান, পত্নীর অভাব বুঝতেই দেয় না। ওদিকে কলকাতারই বাগুইহাটির অনুপমা, একটা মাত্র মেয়ে, ছেলে নেই। স্কুল মাস্টারি থেকে রিটায়ার করার বছর কয়েক পরেই স্বামী স্ট্রোক হয়ে চলে গেল অধরার দেশে, কিন্তু মেয়ে মাকে ছাড়েনি। কলকাতায় নিয়ে এসে নিজের কাছে রেখেছে, দেখাশোনা করছে। অনুপমা বলে এমন মেয়ে ভাগ্য করে পাওয়া যায়। আর ঘাটালের যোগেন, সেও খারাপ নেই। জমি জায়গা ব্যবসার ঝক্কি ঝামেলা সব দুই ছেলের হাতে ছেড়ে দিয়ে একেবারে নিশ্চিন্তি। বুড়ো বুড়িতে ছেলেদের কাছে আনন্দেই আছে। বলে এখন আর কোনো চিন্তা নেই, দুজনে মিলে খাই দাই আর কৃষ্ণ নাম করি। এদের কথা শুনে দীপঙ্করেরও মনটা খুশিতে ভরে যায়। তার নিজেরও কোনো চিন্তা নেই। দিল্লিতে চাকরি করতে করতে একটা বাড়ি বানিয়েছে। শেষে রিটায়ারমেন্টের সময় পত্নীর আগ্রহে বৃন্দাবনেও একটা ছোট বাড়ি কিনেছে। সাধ ছিল শেষ বয়সে পূর্ণভূমিতে মাঝে মাঝে কিছুদিন কাটাবে, ব্রজের ধুলা অঙ্গে মেখে আসবে। ছেলেপুলে না থাকলেও আনন্দে জীবনটা কেটেছে তার। বেশ কয়েকবার ভেবেছিল একবার মাধবীকে নিয়ে বেরিয়ে পড়বে ঘর ছেড়ে, আবার দেখা হবে চারজনের, সবাই মিলে একসঙ্গে কোথায় গিয়ে ঘুরে আসবে, ফিরে যাবে পুরনো দিনগুলোতে। কিন্তু কখনো বা নিজের কাজের চাপে, আবার কখনো ওদের সংসারের নানা ব্যস্ততায় আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। এই করতে করতে বয়স বাড়ল, ভাবলো রিটায়ারমেন্টের পরে আর কাজের ব্যস্ততা নেই, এবার বেরোবে একদিন। কিন্তু মাধবীকে নিয়ে তারপরে এমন ব্যস্ত হয়ে পড়ল যে ও সব কথা মনেই রইল না। শেষে 6 বছর ধরে নিরলস লড়াই করেও যখন মাধবীকে ধরে রাখতে পারল না, সব বন্ধন ছিন্ন করে সে টাটা বাই বাই করে দিল। আর পিছু টান রইল না দীপঙ্করের। কাজকর্ম মিটে যাওয়ার মাস কয়েক পরে ভাবল, না, এবার বেরোতেই হবে, আর দেরি করা যাবে না। নিজেরও কোন দিন যমরাজের সমন এসে যাবে, সব স্বাদ অপূর্ণ রয়ে যাবে। ঠিক করলো কোনো খবর না দিয়ে ওদের বাড়িতে হঠাৎ পৌঁছে গিয়ে চমকে দেবে। যা ভাবা সেই কাজ। টিকিট কেটে ছোট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে উঠে বসলো কলকাতার রাজধানীতে। ট্রেন সময় মতোই হাওড়ায় পৌঁছালো। ট্যাক্সি ধরে দীপঙ্কর সোজা চলে এলো গড়িয়ার শ্রীরামপুরে। বাড়িটার সামনে গিয়ে দেখলো নাম লেখা রামকৃষ্ণাশিস। কলিং বেলটা টিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, তমালের বউ খুব রামকৃষ্ণের ভক্ত ছিল। বউয়ের ইচ্ছানুসারে বাড়িটার এই নাম রেখেছিল সে। কাউকে না আসতে দেখে আবার সুইচ টিপল দীপঙ্কর। হঠাৎ দরজা খুলে গেল। তোয়ালে দিয়ে মাথার ভেজা চুল মুছতে মুছতে এক মধ্যবয়সী মহিলা মুখ বাড়িয়ে তার দিকে এক ঝলক তাকিয়েই বিরক্তির সুরে বলে উঠল, না না, আমার কিছু লাগবে না, যান, বলে দরাম করে দরজা বন্ধ করে দিল। আশ্চর্য হলো দীপঙ্কর।
মহিলা নিশ্চয়ই তাকে সেলসম্যান ভেবেছে। আবার সুইচে হাত ছোঁয়ালো। মহিলা তৎক্ষণাৎ দরজা খুলে দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, বললাম তো কিছু লাগবে না, কেন বারবার বিরক্ত করছেন? দীপঙ্কর মৃদু হেসে বলল, আপনি যা ভাবছেন তা নয়, আমি সেলসম্যান নই। তমাল বাড়ি আছে? কেন, কে আপনি? আমি ওর পরিচিত বন্ধু। এখন বাড়ি নেই, পরে আসুন। মহিলা আবার দরজা বন্ধ করতে যাচ্ছিল। দীপঙ্কর জিজ্ঞাসা করলো, কোথায় গেছে, কখন আসবে? দেরি হবে, বাইরে গেছে কাজে। একটু বসতে পারি? আমি দিল্লি থেকে এসেছি। মহিলা তাকে একবার আপাদমস্তক নিরীক্ষণ করে অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় রাখা চেয়ারটার দিকে ইশারা করে বসতে বলে বিড়বিড় করতে করতে ভেতরে চলে গেল। যত রাজ্যের। প্রায় ঘণ্টাখানেক পরে তমাল এসে ঢুকলো। হাতে দুটো জিনিস ভর্তি বড় বড় ভারী ব্যাগ। দেখলো পিঠ কুঁজো হয়ে গেছে, চেহারা ভেঙে গেছে, চোখের কোটরে কালি পড়েছে, দরদর করে ঘামছে। হোয়াটসঅ্যাপে দেওয়া ছবির সঙ্গে কোনো মিল নেই। তাকে বারান্দায় বসে থাকতে দেখে প্রথমে অপরিচিতের মতো আশ্চর্য হয়ে তাকালো, তারপর কাছে এসে ভালো করে দেখে মৃদু হেসে বলে উঠল, দীপঙ্কর না? দীপঙ্কর উঠে দাঁড়িয়ে বলল, যাক, চিনতে পেরেছিস তাহলে। তোকে আবার চিনবো না? তা কতক্ষণ এসেছিস? আয় আয়, ভেতরে আয়। ঘরে নিয়ে গিয়ে তাকে বসিয়ে তমাল চলে গেল ভেতরে। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বসলো পাশে। জিজ্ঞাসা করলো, হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলি যে, কি ব্যাপার? কি আর ব্যাপার হবে, এমনিই চলে এলাম, সারপ্রাইজ। আসলে অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম, হয়ে উঠছিল না। এখন ঝাড়া হাত পা, তাই বেরিয়ে পড়লাম। মহিলাটি এসে 2 কাপ চা রেখে চলে গেল। নে একটু চা খা। চায়ের কাপে চুমুক দিয়ে দীপঙ্কর বলল, এবার তোর কথা বল, কেমন আছিস? এমন চেহারা হয়েছে কেন? তমাল নিষ্প্রাণ হাসি হেসে বলল, কেন, চেহারার কি হবে, ভালোই তো আছি। সে তো দেখতেই পাচ্ছি। আর অত বড় দুটো ব্যাগ বয়ে কি নিয়ে এলি? ওগুলো মুদি দোকানের বাজার, পোস্ট অফিসে গেছিলাম একটু, জিনিসগুলো একেবারে নিয়ে এলাম। শরীরের এই অবস্থায় তুই এসব বইতে যাস কেন? ছেলেকে বললে তো নিয়ে আসতো। ও ব্যস্ত মানুষ, সময় পায় না, আমি এগুলো করি। দীপঙ্কর বুঝতে পারলো ও ছেলেকে আড়াল করছে, আর কথা বাড়ালো না। দেখলো চায়ের প্লেটগুলো তমাল নিজেই তুলে নিয়ে যাচ্ছে। খানিক পরে মহিলা তৈরি হয়ে এসে তমালকে বলল, আমি একটু চিত্রাদের ঘরে যাচ্ছি, আসতে দেরি হবে। টেবিলে আপনাদের খাবার ঢাকা রইল, খেয়ে নেবেন, বলে বেরিয়ে গেল। তমাল উঠে গেল দরজা বন্ধ করতে। বৌমার কথাবার্তা ও ব্যবহার দীপঙ্করের কেমন যেন ঠেকলো। কিছুক্ষণ পরে তমালকে চশমা হাতড়াতে দেখে দীপঙ্কর জিজ্ঞাসা করলো, ছেলেকে বলে চোখটা অপারেশন করিয়ে নিচ্ছিস না কেন? তমাল আমতা আমতা করে বলল, ওর খুব কাজের চাপ তো, তাই দেরি হচ্ছে, এবার করিয়ে নেব। কথায় কথায় দীপঙ্কর জানতে পারল বাড়িটা লিখে দিয়েছে ছেলের নামে। পেনশনের টাকারও 3 ভাগ চলে যায় দোকান বাজার করতে। বড়লোকের মেয়ে বৌমার দিনের বেশিরভাগ সময় কাটে বাইরে বাইরে। নাতি থাকে দুর্গাপুরে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। দুপুরে খেয়ে তমালের বিছানায় শুয়ে দীপঙ্করের একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ কারো তর্কাতর্কির শব্দ কানে এলো। চোখ মেলে উঠে বসে শুনতে পেল শ্বশুর বৌমায় তার থাকা নিয়ে কথা হচ্ছে। আপনি পায় না শঙ্করাকে ডাকে, নিজের কি করে কি হয় ঠিক নেই, আবার জুটিয়েছে আরেকজনকে। আমি লোকের খিদমত খাটতে পারবো না। তাড়াতাড়ি করে জামা প্যান্ট গলিয়ে তৈরি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো দীপঙ্কর। তমাল, আমি বেরোচ্ছি রে। যাই বৌমা, বলে দরজা খুলে বারান্দায় এলো। তমাল হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, চলে যাচ্ছিস কি রে? কতদিন বাদে এলি, আজ থাক। রাস্তায় যেতে যেতে দীপঙ্কর বলল, আমার হোটেল বুক করা আছে, ভাবিস না।
অনেকদিন থেকে তোকে খুব দেখার ইচ্ছা হচ্ছিল, তাই চলে এসেছিলাম। তোর ছেলে বৌমা তোকে কিরকম মাথায় তুলে রেখেছে দেখে গেলাম। তমাল নিরুত্তর। দীপঙ্কর লক্ষ্য করলো তমাল মুখটা ঘুরিয়ে বাঁ হাত দিয়ে চোখের কোণ মুছছে। হ্যাঁ রে, বৌদি তো নেই, ছেলেও তার সংসার নিয়ে সুখে আছে। কার জন্য পড়ে আছি সেখানে? এই বয়সে কোথায় আর যাব বল? মনে আছে তোদেরকে আমি বলতাম একদিন সবাই মিলে বেরিয়ে পড়বো আমরা? হ্যাঁ, মনে আছে। যাবি আমার সঙ্গে? সব পিছু টান ছেড়ে চল, জীবনের বাকি কটা দিন নিজেদের মতো করে বাঁচি, বিন্দাস, বাধা বন্ধনহীন। তমালের গলা কেঁপে উঠল। আর স্বপ্ন দেখাস না রে, হার্ট ফেল করব। বন্ধুর শীর্ণ হাতখানা হাতে নিয়ে দীপঙ্কর বলল, হার্ট শক্ত কর, স্বপ্নের দেশে যাওয়ার জন্য তৈরি হ। বলে মৃদু হেসে দীপঙ্কর চলে গেল। তমাল ঝাপসা দৃষ্টি মেলে তাকিয়ে রইল বাল্য বন্ধুর দিকে। গড়িয়া থেকে বেরিয়ে দীপঙ্কর চলে গেল বাগুইহাটি। একবার ভেবেছিল জোড়া মন্দিরে নেমে সোজা অনুপমার ফ্ল্যাটে চলে যাবে, কিন্তু সন্ধে হয়ে আসছে দেখে আর গেল না। ফ্ল্যাটের ছোট্ট পরিসরে রাত্রিরে গিয়ে মানুষের ঝামেলা বাড়াতে মন চাইল না। বাজারের কাছে একটা হোটেলে রয়ে গেল। রাতটা সেখানে কাটিয়ে সকালে চা ব্রেকফাস্ট করে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। আসতে আসতে দেখলো ছোট ছোট ছেলেমেয়েরা লাইন দিয়ে স্কুলে চলেছে। কেউ বাবা মায়ের, কেউ বা দাদু ঠাকুমার হাত ধরে। হঠাৎ একজন বয়স্কা মহিলাকে একটি মেয়ের হাত ধরে আসতে দেখে দীপঙ্কর থমকে দাঁড়ালো। বেশ চেনা চেনা লাগছে। সেই রকম মুখ চোখের গড়ন, ঠোঁটের উপরে বাদিকে তিল, সেই রকম হাত দুলিয়ে চলার ঢং। কেবল শরীরে বার্ধক্যের ছাপ পড়েছে, চোখে চশমা উঠেছে, চুলের রঙও বদলেছে। তাকে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে মহিলা আশ্চর্য হয়ে চেয়ে দেখলো একটু, তারপর বলে উঠল, আপনি, তুই দীপঙ্কর না? দীপঙ্করও মৃদু হেসে আঙুল তুলে বলল, অনুপমা, ঠিক। অনুপমা হেসে ঘাড় নেড়ে বলল, ঠিক চিনেছিস? তাই সকালে দিল্লি থেকে হঠাৎ কলকাতার রাস্তায় উদয়? কোথায় যাচ্ছিস? তোর ফ্ল্যাটেই তো যাচ্ছিলাম। সে কি, কোনো খবর দিসনি তো? না, হঠাৎ চলে এলাম। কিন্তু আমি তো, আচ্ছা একটু দাঁড়া, আমি নাতনিটাকে স্কুলে দিয়ে আসি। বলে চলে গেল। মিনিট 10 মধ্যে ফিরে এসে বলল, চল। ফ্ল্যাটে গিয়ে বেল বাজাতেই একজন মধ্য 30-এর মহিলা দরজা খুলে দিল। অপরিচিত একজন লোককে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মুখের দিকে। অনুপমা পরিচয় করিয়ে দিয়ে বলল, আমাদের ঘাটালের লোক রে, দীপঙ্কর সামন্ত। আমার সঙ্গে স্কুলে পড়তো, এখন দিল্লিতে থাকে। আর এ আমার মেয়ে নীলাশা। দীপঙ্কর নমস্কার করল। নীলাশা ভাবলে শিনমুখে প্রতি নমস্কার দিয়ে, বসুন, বলে চলে গেল ভেতরে। একটু বস, বলে অনুপমাও চলে গেল। কিছুক্ষণের মধ্যে চার সঙ্গে কিছু জলখাবার নিয়ে এসে সামনে রেখে বলল, একটু চা খা। তোর চা? আমি চা খাই না, বড্ড অ্যাসিডিটি হয়, তুই খা। চা খেতে খেতে চলল দুজনের কথোপকথন। অনুপমা জিজ্ঞাসা করতে লাগলো তার দিল্লির বাড়ির খবর, একা একা এখন কি করে, এদিকে চলে আসার ইচ্ছা আছে কিনা ইত্যাদি। আর দীপঙ্কর জানতে চাইল তার শরীরের খবর, মেয়ে জামাই নাতি নাতনিদের খবর, এই সব। কিছুক্ষণ পরে হঠাৎ ভেতরে মেয়ের ডাক পড়ল, মা, একটু শোনো। তুই একটু কাগজটা দেখ, বলে অনুপমা চলে গেল ভেতরে। অনুপমা ভেতরে যেতে নিচু গলায় শুরু হলো মেয়ের তর্জন গর্জন। বসে বসে গল্প করলে এদিকের কাজ হবে কি করে? আমি রান্না করব না অন্য কাজ করব? বাসি বাসন সব পড়ে আছে, আগে ওগুলো মেজে দাও, তারপর আনাজগুলো কেটে দাও চটপট। তোমার জামাইয়ের বেরোবার সময় হলো, আজ আবার আমাকেও তাড়াতাড়ি অফিস বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি এক্ষুনি, তোদের বেরোবার আগেই সব হয়ে যাবে। দীপঙ্কর বুঝতে পারল অনুপমাকে রান্নাঘরের অনেক কাজ সামলাতে হয়। আর নীলাশাও বোধহয় চাকরি করে। চুপচাপ বসে খবরের কাগজটা টেনে নিয়ে দেখতে লাগলো।
কিছুক্ষণ পরে একজন মধ্যবয়সী লোক ব্যাগ হাতে বেরিয়ে এলো, পেছনে নীলাশা। লোকটি একটু দাঁড়িয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, বলল, আপনি এখন দিল্লি থাকেন? দীপঙ্কর মুখ তুলে তাকালো। হ্যাঁ। কলকাতায় কোনো কাজে এসেছেন? না, তেমন কিছু কাজ নেই, এমনি চলে এলাম একবার। আচ্ছা, উঠেছেন কোথায়? এখানেই একটা হোটেলে। ভালো। বলে তার আপাদমস্তক একবার দেখে নিয়ে লোকটি বেরিয়ে গেল। দীপঙ্কর শুনতে পেল সিঁড়ি দিয়ে নামতে নামতে লোকটা নীলাশাকে বলছে, তোমার মায়ের পুরনো বয়ফ্রেন্ড মনে হচ্ছে, এখনো ভুলতে পারেনি, দেখা করতে এসেছে। নীলাশা ধমকে উঠল, আসতে বলো, শুনতে পাবেন। কিছুক্ষণ পরে নীলাশাও অফিস বেরিয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে বলে গেল, আপনি কিন্তু খেয়ে যাবেন আঙ্কেল। খানিক পরে অনুপমা এসে বসল। কি, তোর রান্নাঘরের কাজ মিটল? অনুপমা সংকুচিত হয়ে বলল, হ্যাঁ। তোকে অনেকক্ষণ একা বসে থাকতে হলো। ঠিক আছে, ও জন্য ভাবিস না। আচ্ছা, তোদের কোনো কাজের লোক নেই না? না, আর কাজের লোকের দরকারই বা কি, কটা তো মাত্র লোক, আমি আছি, নীলু আছে, হয়ে যাচ্ছে। তবুও তো লাগে, 4-5 জনের রান্না বান্না, বাসন ধোয়া, ঘরের কাজ কম তো নয়। তার উপরে আজ আবার আমার ঝামেলা। না না, আমি যাই। বলে দীপঙ্কর ওঠার উপক্রম করলো। অনুপমা তার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, কোনো ঝামেলা নয়, বস তো, খেয়ে যাবি। হঠাৎ একটি 17-18 বছরের ছেলে হাতে একটা জামা নিয়ে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এলো। আমার জামাটা ইস্ত্রি করে রাখোনি কেন দিদা? কি পরে কলেজ? সামনে একজন অপরিচিত লোককে বসে থাকতে দেখে ছেলেটি থমকে গেল। কাজের চাপে একদম ভুলে গেছিলাম রে, দে এক্ষুনি করে দিচ্ছি। বলে অনুপমা উঠে তার হাত থেকে জামাটা নিয়ে ভিতরে চলে গেল। দীপঙ্কর অবাক হয়ে তাকিয়ে রইল অনুপমার দিকে। কিছুক্ষণ পরে ছেলেটি বেরিয়ে গেল। তারপর অনুপমা গেল নাতনিকে স্কুল থেকে আনতে। নিয়ে এসে তাকে চান করিয়ে খাইয়ে দীপঙ্করকে খেতে দিল। খেতে খেতে দীপঙ্কর বলল, সত্যি ঠিকই বলতিস তুই, তোর মতো মেয়ে ভাগ্য কম লোকেরই হয়। কেন? অনুপমা জিজ্ঞাসু চোখে তাকালো। কি আরামে মাকে রেখেছে, কজন বৃদ্ধা মাকে এমন আরামে রাখতে পারে বলতো? অনুপমা নিরুত্তর। ছলো ছলো চোখ দুটো আড়াল করে উঠে গেল রান্নাঘরে। খানিক পরে কাছে আসতে জিজ্ঞাসা করলো, নিমতলার জমি জায়গা ঘরবাড়ি সব গেছে না, আছে কিছু? না, নেই। অনুপমা ঘাড় নাড়ল। খেয়ে দিয়ে বেরোবার সময় দীপঙ্কর বলল, অনেক তো করলি, এবার বাকি জীবনটা একটু নিজের মতো করে বাঁচ না অনুপমা। কিভাবে বাঁচবো দীপঙ্কর, আমার যে আর কোনো রাস্তা নেই। আছে বন্ধু, আছে, কিছুদিনের মধ্যেই জানতে পারবি। বলে মৃদু হেসে দীপঙ্কর বেরিয়ে গেল। অনুপমার কিছুই বোধগম্য হলো না। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে যতক্ষণ চোখ যায় তাকিয়ে রইল দীপঙ্করের অপস্ত্রিয়মান চেহারার দিকে। অনুপমার ফ্ল্যাট থেকে বেরিয়ে দীপঙ্কর ঢুকলো হোটেলে। সেদিন আর গেল না কোথাও। বাগুইহাটি বাজারে সন্ধেবেলা গিয়ে 2-1 দরকারি জিনিস কিনে নিয়ে হোটেলের রুমে এসে খবরের কাগজের পাতায় চোখ বোলাতে লাগলো। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ল হোটেল থেকে। ঘাটালের কুশপাতায় যোগেনের বাড়িতে গিয়ে যখন পৌঁছালো, সূর্য প্রায় মধ্য গগনে। কুশপাতার চক্রবর্তী পাড়ায় গিয়ে যোগেন্দ্রর নাম বলতে সবাই দেখিয়ে দিল তার বাড়ি। বলল ওখানে গিয়ে খুঁজে নিতে দুপক্ষের মধ্যে কার বাড়িতে আছে। কথাটা বুঝতে পারল না দীপঙ্কর। জিজ্ঞাসা করতে এক বৃদ্ধা বললেন, 2 ছেলের মধ্যে পালি ভাগ, একজন 6 মাস রাখে বাবাকে, আরেকজন মাকে, আবার 6 মাস পরে পাল্টাপাল্টি হয়ে যায়। আগে তো অনিলের কাছে ছিল, এখন কার কাছে আছে ঠিক বলতে পারবো না। দীপঙ্কর আশ্চর্য হলো, এসব কথা তো যোগেন তাকে বলেনি। গিয়ে দেখলো পাশাপাশি 2টো বাড়ি, একধারে একটা গোয়ালে কয়েকটা গরু বাঁধা, সামনে একটা মন্দির। একজন বয়স্কা মহিলা গোয়ালের ধারে বসে বটিতে খড় কাটছিল। দীপঙ্কর এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, যোগেন আছে? মহিলা হঠাৎ একজন অচেনা লোককে সামনে রেখে মাথার কাপড়টা টেনে মৃদু স্বরে বলল, দাঁড়ান দেখি। তারপর আধকাটা আঠিটা রেখে উঠে গেল উল্টো দিকের বাড়িটাতে। একটা ছোট ছেলেকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলো, তোর দাদু কোথায় রে? দাদু নেই ঠাকুমা, চাদু ডাক্তারের কাছে ওষুধ আনতে গেছে, বলে লাফাতে লাফাতে বাইরে চলে গেল। মহিলা ফিরে এসে বলল, উনি একটু বাইরে গেছে,
এসে পড়বে এক্ষুনি, কিন্তু আপনাকে। দীপঙ্কর বুঝতে পেরেছিল মহিলা যোগেনের স্ত্রী। মৃদু হেসে বলল, বৌদি, আমি দীপঙ্কর, দিল্লি থেকে এসেছি। মহিলা এবার চিনতে পারল, বলে উঠল, আপনি দীপঙ্কর বাবু, আসুন আসুন। বলে তাকে ঘরের দুয়ারে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসতে দিল। ভিতরে গিয়ে একটা গ্লাসে সাদা জল আর একটা গ্লাসে লেবুর শরবত এনে বলল, মুখটা ধুয়ে একটু শরবত খান। মহিলা তারপর পাশে রান্নাঘরে গিয়ে বৌমাকে নিচু স্বরে কিছু বলতেই বৌমা চেঁচিয়ে উঠল, দিল্লির লোক তো কি হয়েছে, অত আদিক্ষেতার কি আছে, ঘরে যা আছে তাই খাবে। না না, তা হয় নাকি, বলে মহিলা বেরিয়ে এসে ঢুকলো হামার ঘরের দুয়ার ঘেরা ছোট একটা ঘরে। তারপর বেরিয়ে কাছে এসে বলল, দাদা আপনি বসুন, উনি এক্ষুনি এসে পড়বে। বলে বাইরের দিকে যেতে উদ্যত হতে দীপঙ্কর বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? একটু দোকান থেকে আসছি। কোথাও যেতে হবে না আপনাকে, কিচ্ছু আনতে হবে না, আমার জন্য ব্যস্ত হবেন না। না একটু, না কিছুই আনার দরকার নেই, আপনি ঘরে যান, না হলে কিন্তু আমি রাগ করব। মহিলা একবার তার মুখের দিকে তাকিয়ে ঘরে গিয়ে টাকাটা রেখে আবার লাগলো ঘর কুটতে। হঠাৎ দীপঙ্করের নজর গেল রাস্তার দিকে। যোগেন আস্তে আস্তে আসছে। উঠে গিয়ে সামনে দাঁড়াতেই সে থমকে দাঁড়ালো। কাঁধের গামছাটা দিয়ে মুখ চোখের ঘাম মুছে মুখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে উঠল, আরে দীপু না? যোগেনের চেহারা দেখে দীপঙ্কর চমকে উঠল। কোথায় সেই গাট্টা গোট্টা পেটানো চেহারা, আর কোথায় এই শুকনো প্যাকাটি? রোগা শরীর, ময়লা ধুতি জামা, উস্কো খুস্কো চুল, বগলে ছাতা, চোখ দুটো টকটকে লাল, রোদে এসে হাঁপাচ্ছে। বলল, হ্যাঁ কিন্তু এ কি অবস্থা হয়েছে তোর? শরীর খারাপ নাকি? হ্যাঁ, কদিন থেকে একটু জ্বর হয়েছে। দীপঙ্কর গায়ে হাত দিয়ে দেখল বেশ গরম। বলল, এই অবস্থায় বেরিয়েছিলি কেন? কাউকে বললে ওষুধ এনে দিত, না হলে ডাক্তারকে বাড়িতে ডাকতে পারতিস। ও তেমন কিছু নয়, ওরা সব কাজে বেরিয়েছে, তাই নিজেই চলে গেছিলাম। এই তো এইটুকু, বেশি দূরে নয়, তুই আয়। বলে তাকে নিয়ে গেল হামার ঘরের সেই ঘরটায়। তক্তাপোশের বিছানায় বসিয়ে রেখে বাইরে স্ত্রীর কাছে গিয়ে কিছু আলোচনা করলো। তারপর ফিরে এসে বলল, তারপর বল, তুই হঠাৎ এখানে? ব্যাপার কি? ব্যাপার কিছুই নয়, জানিস তো কবে থেকে আসবো আসবো করছিলাম, এবার সুযোগ এসে গেল। একা একা ভালো লাগছিল না, তাই চলে এলাম তোদের কাছে। খুব ভালো করেছিস। তা সোজা এখানে, না আরও কোথাও গিয়েছিলি? না, আমি এসেছি পরশু। প্রথমে গিয়েছিলাম গড়িয়ায় তমালের বাড়ি, কাল বাগুইহাটিতে অনুপমার ফ্ল্যাটে, আর আজ তোর কাছে। বাহ বেশ। দুই বন্ধু মিলে তারপর কথাবার্তা বলতে লাগলো। যোগেন বড়মের বিয়ে দিয়েছে ক্ষীর পাইতে। দুই ছেলের ছোটজন মুদি দোকানটা চালায়, আর বড় ছেলে চাষবাস দেখে। দুজনেই পৃথক। মা বাবা দুজনের কাছে 6 মাস করে থাকে। এখন সে আছে ছোট ছেলের কাছে, আর স্ত্রী সন্ধ্যা আছে বড় ছেলের কাছে। আলাদা আলাদা কেন? তোরা তো একসঙ্গে এক ছেলের কাছে থাকতে পারিস। না, তা সম্ভব নয়, ওরা একসঙ্গে দুজনকে রাখতে পারবে না। যোগেন দীর্ঘশ্বাস ফেলে বলল। খানিকক্ষণ কথাবার্তার পর যোগেন দীপঙ্করকে কলে চান করিয়ে আনলো। তারপর সন্ধ্যা নিয়ে গেল ছোট ছেলের বাড়িতে ভাত খেতে। খেয়ে এসে দীপঙ্কর দেখলো যোগেন বসে মুড়ি চিবোচ্ছে পেঁয়াজ দিয়ে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কিরে দুপুরবেলা শুকনো মুড়ি চিবোচ্ছিস যে? অন্য কিছু তো খেতে পারিস, রুটি কিংবা পরোটা। কে আবার ওসব ঝামেলা করবে, এই ঠিক আছে, যোগে নির্বিকার ভাবে বলল। দীপঙ্কর বুঝলো সবকিছু, মুখে আর কিছু বলল না। মুড়ি খেতে খেতে যোগেন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তোদের ঘাটালের বাড়িটার কি হলো? ওটা তো কবেই বিক্রি হয়ে গেছে। কিছুক্ষণ পরে জানালা দিয়ে হঠাৎ দীপঙ্করের নজর গেল বাইরের দিকে। সন্ধ্যা মাঠের দিক থেকে গাই গরুটাকে নিয়ে আসছে, এখনো চান করেনি। ঘড়ি দেখলো 2:30 বাজে। জিজ্ঞাসা করলো, কি রে, 2:30 বেজে গেল, তোর বউ এখনো কাজ করেই চলেছে, নাইবে খাবে কখন? এইবার করবে, আসলে সংসারের কাজ, গরু বাছুরের কাজ সারতে সারতে একটু বেলা হয়ে যায়। কিন্তু ওর বয়স হয়েছে, এখনো এত খাটতে হবে কেন? ঘরে তো আরো লোক আছে, যাদের সংসার তাদেরকেই সামলাতে দে না। আর কি করব বল,
যোগেন দীর্ঘশ্বাস ফেলল। শুয়ে শুয়ে খানিকক্ষণ গল্প করার পর দীপঙ্কর বেরিয়ে পড়ল। যোগেন থাকার কথা বলতে হেসে ঠাট্টা করে বলল, থাকলে রাতের খাওয়া কার বাড়িতে হবে, অনিলের না সুনীলের? যোগেন খোঁচাটা বুঝতে পারল, কিন্তু নীরবে শুনে যাওয়া ছাড়া উপায় ছিল না। জমি জায়গা দোকান নিজের নামেই আছে, না সব ছেলেদের নামে লিখে দিয়েছিস? বয়স হচ্ছে। কি হবে ঝামেলা ঝুলিয়ে রেখে, সব ওদের নামে করে দিয়েছি। বেশ করেছিস। সন্ধ্যা ভিজে কাপড় মেলতে মেলতে তাদেরকে বেরোতে দেখে কাছে এলো। বলল, আপনি চলে যাচ্ছেন দাদা? হ্যাঁ, কলকাতা ফিরতে হবে। আপনার তো খাওয়া হয়নি এখনো মনে হচ্ছে। না, এবার খাবো। দীপঙ্কর দুজনের মুখের দিকে তাকিয়ে বলল, সারা জীবন অনেক কষ্ট তো করলি ছেলে মেয়েদের জন্য, এবার একটু নিজেদের মতো করে বাঁচ না। বাকি জীবনটা একটু শান্তিতে আনন্দে কাটা না দুজনে। ওসব আমাদের ভাগ্যে নেই রে। দুজনে তার মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সব আছে বন্ধু, খালি খুঁজে নিতে হয়। দিল্লি ফিরে গিয়ে খবর পাঠাচ্ছি, দুজনে সংসারের মায়া কাটাবার জন্য তৈরি হ, বলে রহস্যের হাসি হেসে দীপঙ্কর বেরিয়ে গেল। কথাটা বোধগম্য হলো না যোগেনের। অবাক হয়ে তাকিয়ে রইল দীপঙ্করের দিকে। মাস পাঁচেক পরের কথা। ইতিমধ্যে বৃন্দাবনের মাধবীকুঞ্জ নতুনভাবে সাজানো হয়েছে। বাড়িটাকে ভালো করে মেরামত করে রং করা হয়েছে। সামনে তৈরি করা হয়েছে নন্দলালার ছোট সুদৃশ্য মন্দির। সারাটা বাগানে ছোট ছোট লতাকুঞ্জ আর রং বেরঙের ফুলের গাছ লাগানো। সেদিন মাধবীকুঞ্জে বসেছে আনন্দ মেলা। সারা বাড়ি, গেট আর মন্দির প্রাঙ্গণ ফুলের মালায় সাজানো হয়েছে। মন্দিরে চলছে পূজার্চনার আয়োজন। রান্নাঘরে হচ্ছে দেবতার ভোগ রন্ধন। গৃহকর্তা হন্তদন্ত হয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে সব তদারকি করছেন। ভীষণ ব্যস্ত তিনি। এখুনি অতিথিরা সব এসে পড়বেন। কিছুক্ষণ পরে হঠাৎ গেটের কাছে ট্যাক্সির হর্ন শুনে তিনি দৌড়ে গেলেন। একে একে গাড়ি থেকে নামলেন বিশিষ্ট অতিথিরা। দেখলেন ধবধবে সাদা কোচানো ধুতি পরে নামছে যোগেন আর তমাল, আর সুন্দর শাড়ি পরে অনুপমা আর সন্ধ্যা। দীপঙ্কর তাদের সাদরে অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেল। গেটের ভিতরে ঢুকে সাজানো গোছানো বাড়ি, সুদৃশ্য বাগান আর পূজার্চনা চলা মন্দিরের স্বর্গীয় পরিবেশ দেখে চারজনেই মোহিত হয়ে গেল। বিস্ময়ে তাকিয়ে রইল দীপঙ্করের দিকে। যোগেন বলল, সত্যি তোর দৌলতে আজ জনম সার্থক হলো রে। বাকি জীবনটা ব্রজের পুণ্যভূমিতে আনন্দে কেটে যাবে। তমাল বলল, এখানে এসে নতুন করে বাঁচার স্বাদ পেলাম রে। অনুপমা বলল, সত্যি তোর কল্যাণে এবার নতুন জীবন পেলাম দীপু। কিন্তু সন্ধ্যা কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দীপঙ্কর দেখল সন্ধ্যা ভিতর থেকে বেরিয়ে এদিকেই আসছে। কাছে এসে বলল, এটা কিন্তু ঠিক হলো না দাদা। মাধবী শূন্য মাধবীকুঞ্জ কেমন করে হয়? ওর কোনো ছবি দেখলাম না তো। মুহূর্তে দীপঙ্কর কেমন যেন গম্ভীর হয়ে গেল। মুখ ঘুরিয়ে ছলছল চোখ দুটো আড়াল করে বলল, ছবি নয়, সাক্ষাৎ মাধবী আছে। ওই দেখুন, মন্দিরে কৃষ্ণের পায়ে অঞ্জলি দিচ্ছে। কোথায় কোথায়? বলে সবাই এগিয়ে গেল মন্দিরের দিকে। মুখ বাড়িয়ে দেখে, চোখ বুজে হাত জোর করে ধ্যানরতা মাধবীর প্রমাণ সাইজের ছবি কৃষ্ণের পদতলে। মনে হচ্ছিল যেন এখনই চোখ খুলে কৃষ্ণের চরণে প্রণাম করবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।